দোকান নিত্যপণ্যের ঠাসা, কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে। সিন্ডিকেটের কষাঘাতে পিষ্ট ভোক্তা। সরকার আসে, সরকার যায়, কিন্তু সিন্ডিকেট ভাঙার চেষ্টা হুঁশিয়ারিতেই থেকে যায়। রিহ্যাবের নির্বাচনে ফল নিয়ে চলছে বিরোধ ও উত্তেজনা। কারচুপির অভিযোগে পরাজিত পক্ষের আপিলে ফল প্রকাশ বিকেলে নির্বাচিতরা বলছেন এটি অবৈধ। এবং জ্বালানি তেল সংকটের থাবা এবার পর্যটন শিল্পে। ভরা মৌসুমেও পর্যটক শূন্য চায়ের রাজ্য মৌলভীবাজার। শ্রীমঙ্গলের হোটেল রেস্তোরাঁ। দোকান নিত্যপণ্যের ঠাসা, কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে। চড়া দামের জন্য বিক্রেতাদের অজুহাতের কোনো কমতি নেই। আমদানিকারক, সরবরাহকারী, পাইকারি বিক্রেতা থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত নানামুখী সিন্ডিকেটের কষাঘাতে পিষ্ট অসহায় ভোক্তা। সরকার আসে, সরকার যায়, কিন্তু সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি থেকে যায় কেবল দায়িত্বশীলদের বলিতেই। হিউজ তেল আছে, কিন্তু ওনারা দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে তেল অফ করে রাখছে। পিআইপি গাড়ি ঢুকছে, ওদের সুপারিশের গাড়ি ঢুকছে, ওদের টাকা গাড়ি ঢুকাচ্ছে, ওদিক দিয়ে ফুল ট্যাঙ্কি করে দিচ্ছে, আর আমাদেরকে ভোগান্তি। সরকারের তো তেল আছে পর্যাপ্ত পরিমাণ, কেন আনতেছো না, কেন দিতেছো না জনগণকে? এটা অবশ্যই সিন্ডিকেটের ব্যাপার আছে। সরকারের দাবি পণ্যের ঘাটতি নেই, কিন্তু বাজারে সে দাবির সত্যতা মেলে না। জ্বালানি তেল থেকে শুরু করে ভোজ্য তেল, চাল, ডাল, ডিম, যেখানেই সংকট সেখানে কাজ করে অদৃশ্য হাত বা সিন্ডিকেট। এতে প্রশ্ন জাগে, দেশের বাজার কার নিয়ন্ত্রণে? আওয়ামী লীগ আমলে হয়তো এই প্রশ্নের উত্তর সহজে মিলত, কারণ ভোজ্য তেল, ডাল, চিনিসহ আমদানি পণ্যের নিয়ন্ত্রণ ছিল গুটি কয়েক শিল্প গ্রুপের হাতে, যাদের ইচ্ছেতেই নির্ধারিত হতো পণ্যের দর। কিন্তু গণঅভ্যুত্থানের পর বিতর্কিতরা পালিয়ে গেলেও বাজারে সক্রিয় ছিল সিন্ডিকেট। নির্দলীয় সরকারের দায়িত্বশীলরা ঘোষণা দিয়েও তা ভাঙতে না পেরে অসহায়ত্বের কথাই বলে গেছেন। শর্ট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিবেন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি। আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেব। এখানে আপনাদের সহযোগিতা, আপনারা যদি বলেন হয় নাই কিছু, আমি নাম বলবো না। কয়েকদিন আগে শুনলাম এই 1 মাসে আমি মরতেও সন্তুষ্ট নাই বলেছেন। বাবা 1 মাস যাও, আমি নাম বলবো না। ক্ষমতার পালাবদলে আবারও নির্বাচিত সরকার দায়িত্বে, কিন্তু তারাও এখন বাজার অস্থিতিশীলতার জন্য দুষছেন সেই সিন্ডিকেটকেই। কোন সিন্ডিকেটের অধীনে বাজার নিয়ন্ত্রিত হয়, এই কথা, এই স্মৃতি বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা বিদায় দেব। বাণিজ্য মন্ত্রীর এমন হুঁশিয়ারি আদতেও কি বাস্তবায়ন সম্ভব? এই ব্যবসায়ী যারা আছে তারা ব্যাংক তাদের নিয়ন্ত্রণে, এবং ইভেন আপনাদের মিডিয়াও কিন্তু তাদের কাছে। আপনি দেখবেন যে প্রত্যেকটা মিডিয়ার মালিক কিন্তু এরকম কর্পোরেট গ্রুপগুলো। এই 4-5টা কোম্পানি যখন এটা তাদের হাতে চলে যায়, তখন এরা কিন্তু সেই বাজারটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু টোটাল আমার জিডিপির তাদের কন্ট্রিবিউশন কিন্তু 82%। আর টিআইবির নির্বাহী পরিচালক জানান, কেবল কথার ফুলঝুরিতে বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব না। সিন্ডিকেটের যে প্রভাব, সেটা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব যাদের উপরে, তারাই তাদের ভূমিকাটা পালন করতে ব্যর্থতার পরিচয় দেয় ধারাবাহিকভাবে। আর অতীতেও তাই হয়েছে, এবং এখনো পর্যন্ত আমরা তাই দেখতে পাচ্ছি। তার একটা অন্যতম কারণ হচ্ছে যারা সিন্ডিকেটের মূল হোতা তারা খুব প্রভাবশালী। তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতাসীনদের সাথে যারা ক্ষমতার অধিকারী, তাদের সাথে যোগ সাজস থাকে, সব সম্পর্ক থাকে, যার ফলে যারা নিয়ন্ত্রণকারী তারাই কিন্তু সিন্ডিকেটের সুরক্ষাকারী, সুবিধাভোগী, লাভবান হয়ে যান, যার ফলে এটা একটা ধারাবাহিকভাবে চলতে থাকে। নিত্যপণ্যের বাজার কারসাজি মুক্ত রাখতে পণ্যের আমদানি ও সরবরাহ ব্যবস্থায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে সার্বক্ষণিক নজরদারি ও চাহিদা অনুযায়ী যোগান নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। রিফাত হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে মতবিরোধ। পরাজিত পক্ষ বলছে কারচুপি হয়েছে। অভিযোগ আমলে নিয়ে যাচাই বাছাই ও ভোট পুনর্গণনার পর আজ বিকেল 4টার মধ্যে চূড়ান্ত ফলাফল দেওয়ার ঘোষণা দিয়েছে আপিল বোর্ড। তবে নির্বাচিত সদস্যরা বলছেন এটি অবৈধ। এ নিয়ে মঙ্গলবার সকালে রিহ্যাব কার্যালয়ে সৃষ্টি হয় উত্তেজনা। গেল 18 এপ্রিল রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নির্বাচন। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা বোর্ড। কিন্তু
পরাজিত প্রার্থীদের অভিযোগ নির্বাচনে বহিরাগতদের হস্তক্ষেপ ছিল। 570টি ভোটের মধ্যে 43টির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে 20 এপ্রিল বিকেলে আপিল বোর্ডের কাছে ব্যাখ্যা চেয়ে ভোট পুনর্গণনার দাবি জানায় তারা। ভোট শুরু থেকেও প্রচুর পরিমাণে বহিরাগত লোক ছিল। আমরা বলেছিলাম নির্বাচন কমিশনকে যে আপনারা এগুলোকে অ্যালাউ করেন না। ওইখানে যারা কাউন্ট করছে সব ছিল বহিরাগত। তো বহিরাগত যদি আপনার অফিসের স্টাফ থাকে, সে কি আমার ভোট গুনবে না আপনার ভোট গুনবে? মঙ্গলবার সকালে অভিযোগ নিষ্পত্তির বৈঠকে বসে আপিল বোর্ড। অভিযোগ আমলে নিয়ে বিকেল 4টার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণার কথাও জানানো হয়। কিন্তু এমন সিদ্ধান্তে নারাজ নবনির্বাচিত সদস্যরা। তাদের অভিযোগ, পরাজিতদের একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের দাবি 19 এপ্রিল বিকেল 4টার মধ্যে আবেদন করার কথা, কিন্তু এখন এ দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনী তফসিল অনুযায়ী আজকের দিনে শুনানি করার সিদ্ধান্ত দেওয়ার কোনো এখতিয়ার নির্বাচন বোর্ড, আপিল বোর্ড কারোরই নেই। এদিকে আপিল বোর্ড জানিয়েছে পরাজিত প্রার্থীদের ভোট পুনঃগণনার আবেদন নিয়মের মধ্যেই আছে। সর্বশেষ উনি একটা রায় লিখে গেছেন, এটা হচ্ছে যে 570টা ভোট গ্রহণ হয়েছে, তার মধ্যে 43টা ভোটের কোনো ব্যাখ্যা নেই। আর 43টা ভোট এখন দেখা হবে। এই 43টা ভোট দেখে চূড়ান্ত রেজাল্ট রেডি করার জন্য উনি বলেছেন। এর আগে ব্যবসায়ীদের হট্টগোলে রিহ্যাব কার্যালয় ত্যাগ করেন আপিল বোর্ডের চেয়ারম্যান। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সারা দেশে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে পল্লী বিদ্যুৎ এর আওতাধীন গ্রাম অঞ্চলে এটি চরম আকার ধারণ করেছে। দিনে রাতে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎহীন থাকছে পুরো পল্লী বিদ্যুৎ অঞ্চল। মেহেরপুরে গাংনী ও বামন্দি অঞ্চলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে লোডশেডিংয়ের কারণে। পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাহকেরা জানান, একদিকে চলছে তীব্র তাপদাহ, অন্যদিকে লোডশেডিংয়ে দিশেহারা তারা। দিন ও রাতের অধিকাংশ সময় বিদ্যুৎহীন থাকছে পুরো এলাকা। ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। বিদ্যুতের অভাবে জমিতে সেচ দিতে পারছেন না কৃষক। ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় এই লোডশেডিং হচ্ছে। আমরা এখন ডিজেলও পাচ্ছি না, সেচ দেবো মাঠে সেটাও পাচ্ছে না। আবার যে জমিতে চাষ করে কলার ভুঁইটি চষবো সে তেলও পাচ্ছে না। কারেন্টে যে মোটরে পানি দেবো সে কারেন্টও থাকছে না। 1 ঘন্টা থাকছে, 2 ঘন্টা চলে যাচ্ছে কারেন্ট। সরকার যে সময় একটা বেঁধে দিয়েছে, ব্যাংক সেটা যথাযথ পালন করছে, কিন্তু অন্যান্য অফিস আদালতের সেই ব্যাংকের টাইম অনুযায়ী আমরা কাজ শেষ করতে পারছি না। এতে সাধারণ জনগণ বিভিন্ন ভোগান্তির মধ্যে আছে। জ্বালানি তেলের দাম বাড়ায় কোরবানি ঈদের আগে বাস ভাড়া সমন্বয় করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে যেসব অধ্যাদেশে 30 দিনের বাধ্যবাধকতার কারণে সংসদে পাশ হয়নি, সেগুলো পরবর্তীতে বিল আকারে উত্থাপন করা হবে। উপদেষ্টা আরও জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক নতুন এয়ার ট্রাফিক সিস্টেম চালু হয়ে আমিন বাজার ও আশুলিয়া বোর্ডের ব্যবস্থাপনা উন্নতি উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই আলোচনা চলছে, এটা কত নাগাদ না, রাদার আমরা বলি যে একটু সময় নিয়েও যদি আমরা একটা বেটার ডিল, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার থেকে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে। এটা বলে রাখা ভালো, কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। চায়ের রাজ্য খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল পর্যটকদের কোলাহলে মুখর থাকার কথা থাকলেও জ্বালানির সংকটে এখন সেখানে নেমেছে অস্বাভাবিক নীরবতা। ঈদের পরের মৌসুমেও সেখানে পর্যটকদের ভিড় থাকার কথা, সেখানে এখন উল্টো চিত্র। হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে নেই আগের ব্যস্ততা। লোকসানে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় বেশিরভাগ পর্যটন কেন্দ্র হওয়ায় সাধারণত ছুটির দিনে জমজমাট থাকে এই এলাকা। তবে চলমান জ্বালানি তেলের সংকটে সেখানে নেই প্রয়োজনের বেশি গাড়ি। আগে যেখানে রিসোর্টে বুকিং ছাড়া কক্ষ পাওয়া যেত না, এখন পর্যটক নেই বললেই চলে। বেশিরভাগ গেস্টই আসলে তাদের প্রাইভেট ট্রান্সপোর্টেশন নিয়ে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সেই জায়গাতে যেহেতু এখন তেলের সংকট রয়েছে, ম্যাক্সিমাম ক্লায়েন্টই কিন্তু এখন আসছেন না, ফুয়েল পাচ্ছেন না, যার জন্য ওনাদের আসাটা হচ্ছে রিস্কি হয়, যার জন্য ওনারা বুকিং ক্যান্সেল করতে চাচ্ছে। শ্রীমঙ্গলের যে পর্যটকের যে সংখ্যা অনেকটাই কমে গেছে। আমরা আশাবাদী পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শ্রীমঙ্গলে পর্যটকের
আগমন বাড়বে। স্থানীয় রেস্তোরাঁগুলোতেও একই চিত্র, নেই আগের সেই ভিড়। স্থবির পর্যটক নির্ভর ব্যবসা, জ্বালানি সংকট, ঘন ঘন লোডশেডিং মিলিয়ে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। শ্রীমঙ্গল হচ্ছে পর্যটন এলাকা, যেটা আমাদের রেস্টুরেন্ট বিজনেসটা চলছে পর্যটনের উপরে নির্ভর করে। তেল না পাওয়ার কারণে, জ্বালানি না পাওয়ার কারণে আমরা আমাদের ব্যাকআপটা জেনারেটর চালিয়ে দিতে পারি না। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের কারণে অনেকে ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন বা পিছিয়ে দিচ্ছেন। অধিকাংশ রিসোর্টে এখন অর্ধেকেরও বেশি কক্ষ ফাঁকা পড়ে আছে, বাড়ছে আর্থিক ক্ষতি। শুক্রবারগুলোতে, বৃহস্পতিবারগুলোতে আমরা যে হাউসফুল পর্যটক পাই সেখানে আমরা 30 থেকে 40% পর্যটক আসছে। বাকি দিনগুলো আমাদের প্রতিটা রুমই খালি পড়ে আছে। জ্বালানি সংকটের প্রভাব দ্রুত কাটিয়ে ওঠা না গেলে দীর্ঘমেয়াদে বড় সংকটে পড়তে পারে শ্রীমঙ্গলের পর্যটন খাত, এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের অর্থায়নে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বগুড়া অঞ্চলের নির্বাহী পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে গাইবান্ধায় CMSME অর্থায়ন বিষয়ক এক কর্মশালায় তিনি এ তাগিদ দেন। সকালে গাইবান্ধার একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি খাতে বাণিজ্যিক ব্যাংকের সরাসরি ঋণ বিতরণ বাড়ানো এখন সময়ের দাবি। ব্যাংকগুলো তা করতে পারলে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতি চাকা আরও সচল হবে বলেও জানান বক্তারা। কর্মশালায় CMSME খাতে ঋণ বিতরণ, ঝুঁকি ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও নীতিমালা কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের বাজারে অনেকটা স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন মুদ্রা ডলার বিক্রি করছে 123 টাকা দরে, আর গ্রাহকের কাছে প্রতি ডলার কিনছে 122 টাকা দরে। মঙ্গলবার ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছে কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 145 টাকা আর কিনছে 141 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রয় 86 টাকা আর ক্রয় 81 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা 20 পয়সা দরে। আজ UAE দিরহাম বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সা আর ব্যাংক কিনছে 31 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31 টাকা 50 পয়সা আর ক্রয় দর 30 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রি 97 টাকা ও ক্রয় মূল্য 93 টাকা, এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপির কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে 1 টাকা 30 পয়সা। এবার আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে কমতির দিকে স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,780 দরে। কমেছে রূপার দরও। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $78.70 দরে। তবে দাম কমেছে ইস্পাতের। প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,136 দরে। এদিকে কমতির দিকে ক্রুড অয়েলের দর। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $86.23। দাম বাড়ানোর প্রবণতা কয়লারও। প্রতি টন কয়লা আজ বিক্রি হচ্ছে $132.60। আন্তর্জাতিক বাজারে কমতির দিকে চাল দর। প্রতি হ্যান্ডেড বয়েল চাল আজ বিক্রি হয়েছে $11 দরে। বাংলাদেশ রিটেল অ্যাওয়ার্ড 2026-এর সেরা রিসেল স্টার্টআপ বিশেষ সম্মাননা পেয়েছে গোল্ড সঞ্চয় অ্যাপ গোল্ড কিনেন। প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর 3 বছর পূর্তিকালে এই স্বীকৃতি অর্জন করেছে। গোল্ড সঞ্চয় প্রক্রিয়াকে সহজ এবং সুবিধাজনক করতে কাজ করে চলেছে গোল্ড সঞ্চয় অ্যাপ গোল্ড কিনেন, যেখানে গ্রাহকেরা প্রতিদিন অফিসিয়াল বাজার মূল্য মাত্র 500 টাকা থেকে গোল্ড সঞ্চয় শুরু করতে পারেন। পূবালী ব্যাংক PLC ডিবিসি বাণিজ্য সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।